প্রতিমন্ত্রী মানে কি অচল পয়সা? আজকে এই নতুন বিতর্কের জন্ম দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার কারণ কুণালবাবু মন্তব্য করেছেন সুদৃশ্য মানিব্যাগে রাখলেই বা ভালো মানিব্যাগে রাখলেই অচল পয়সা সচল হয়ে যায় না। পরিপ্রেক্ষিত এ রাজ্য থেকে চারজন প্রতিমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভায়। নিশ্চিতভাবে কুণাল ঘোষ তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়ার জন্য, কিন্তু একই সঙ্গে তার প্রশ্ন, সুদৃশ্য মানিব্যাগে রাখলেই কি সচল পয়সা, মাফ করবেন, অচল পয়সা সচল হয়ে যায়? আর ঠিক এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নতুন দায়িত্বপ্রাপ্ত 4 কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অচল পয়সা বললেন কুণাল ঘোষ? আর যদি তাই হয় তাহলে অচল পয়সা তারা হলেন কেন? কি কারণে তাদেরকে অচল পয়সা বললেন? প্রতিমন্ত্রী বলে? এর আগে কেন্দ্রীয় মন্ত্রীদের তারা প্রতিমন্ত্রী হলে হাফ প্যান্ট বলে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া, মাফ করবেন, তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া এবং তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার কথা আমরা সামনে এসেছে দেখেছি। স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুনে নিই বিজেপি রাজ্য সভাপতির প্রতিক্রিয়া, তারপর আসবো অনির্বাণের অগ্নিবাণের বিতর্কে। টেনশন কেন? কে মন্ত্রী হলো না হলো, ওনাদের মন্ত্রীদের ওনারা সামলান না। অন্যের ঘরে উঁকি ঝুঁকি মারাটা বদভ্যাস, এটা ঠিক নয়। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় পার্টি কাজ করেছে 5 বছর, তাই লোকে 303 সিট দিয়েছে। 3 থেকে 303 হয়েছি আমরা সাধারণ মানুষের ভরসায়। সাধারণ মানুষের কাজের জন্য আমরা বদ্ধপরিকর, আর সেটাই করব। সেটা আমাদের এখানকার যারা নতুন এমপি হয়েছেন তাদের অভিজ্ঞতা সঞ্চয় হোক আমরা চাই। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন, তারা সেই কাজ করে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনে বাংলার সেবা করবেন। ওদের এত চিন্তা কেন এবং মানুষের সেবা করবার জন্য তাদেরকে মন্ত্রী করা হচ্ছে, তারা মানুষের সেবা করবেন, এমনটাই মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমি চলে আসবো আজকের বিতর্কে। আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করে দিই। কিন্তু তার আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের সম্পর্কে কুণালবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে অনির্বাণের অগ্নিবাণের যে বিতর্ক, সেই বিতর্কের মূল প্রশ্নগুলি। অগ্নিবাণ 1, ইউপিএ 2-তে তৃণমূল কংগ্রেসের 6 জন প্রতিমন্ত্রী ছিলেন, তারাও কি তাহলে অচল ছিলেন, অচল পয়সা ছিলেন? অগ্নিবাণ 2, এ রাজ্যের প্রতিমন্ত্রীরা অচল পয়সা? এই রাজ্যেও তো প্রতিমন্ত্রী আছেন রাজ্য মন্ত্রিসভায়, তাঁরা কি তাহলে অচল পয়সা? অগ্নিবাণ 3, অচল আর সচলের মাপকাঠি কি? কোন পয়সা অচল আর কোন পয়সা সচল মন্ত্রিসভার জায়গা পাওয়া প্রতিমন্ত্রীদের জায়গা থেকে অথবা পূর্ণমন্ত্রীদের জায়গা থেকে, তার মাপকাঠি কি একমাত্র কে পূর্ণ আর কে প্রতিমন্ত্রী হলেন সেটাই, নাকি অন্য কিছু? এই 3টি অগ্নিবাণের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই 3টি প্রশ্নের পরিপ্রেক্ষিতে, মূল প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের বিতর্ক শুরু করছে। আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোহিনুর মজুমদার, রয়েছেন রাজু ঘোষ তৃণমূল সমর্থক হিসেবে, রয়েছেন নির্মাল্য মুখার্জি বিশিষ্ট সাংবাদিক, আমার সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল বিজেপি মুখপাত্র। চারজনকেই স্বাগত জানাচ্ছি এবং সৈকত গিরিও আমার সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছি সিপিআই নেতা। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলা এবং সরাসরি চলে আসছি মূল বিতর্কে। আমি একেবারে প্রথমে কোহিনুরবাবু আপনার কাছে আসি। আমার যে 3টি অগ্নিবাণ অর্থাৎ 3টি মূল প্রশ্ন ছিল, তার প্রথমটি নিয়েই প্রথম জিজ্ঞাসা করি আপনাকে। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পূর্ণমন্ত্রী, রেলমন্ত্রী। ইউপিএ 2 এর কথা বলছি, 6 জন প্রতিমন্ত্রী পেয়েছিল এই রাজ্য, তৃণমূলের 6 জন প্রতিমন্ত্রী ছিলেন, তারাও কি তাহলে বিজেপির 4 প্রতিমন্ত্রীর মতো অচল পয়সা ছিলেন? রাষ্ট্রমন্ত্রী ছিলেন, এমওএস, নট ডেপুটি মিনিস্টার। তারা মিনিস্টার অফ স্টেট ছিলেন, রাষ্ট্রমন্ত্রী, এবং একজন পূর্ণমন্ত্রীর নিচে রাষ্ট্রমন্ত্রী ভাগ করা থাকে বিভিন্ন রাজ্যের জন্য, মিনিস্টার অফ স্টেট বলা হয় তাদের। তারা মিনিস্টার 6টা আমাদের এমওএস ছিল, ডেপুটি মিনিস্টার ছিল না। আমার ধারণা এখন যারা আছেন তারা ডেপুটি মিনিস্টার আছেন। ডেপুটি মিনিস্টারের কাজ আর মিনিস্টার অফ স্টেটস এর কাজ আলাদা। 2, বিজেপি এখান থেকে 18টা সিট পেয়েছিল,
তৃণমূল কংগ্রেস ইউপিএ 1-এ এবং ইউপিএ 1 14 ছিল না, ইউপিএ 2-তে ওখানে জোট বেঁধে 24টার মতো সিট পেয়েছিল কংগ্রেসের সাথে। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পূর্ণমন্ত্রী পেয়েছিল। তো স্বাভাবিকভাবে একটা 18টা সিট একটা রাজ্য দিয়েছে, এখানে 10 বছর ধরে একটা সরকার, প্রায় 10 বছর, 7 বছর হয়ে গেল, 3 বছর বাকি, সেখানে একজন পূর্ণমন্ত্রী দিতে পারলো না। তাহলে কি এটা কি পরিষ্কার দাঁড়াচ্ছে না যে বাংলাকে, বাংলার মানুষকে, বাঙালিকে কেন্দ্রীয় বিজেপি বিশ্বাস করে না, বা তাদের যোগ্যতার মাপকাঠিতে আসছে না? আমি মণিকাঞ্চন বাবুর কাছে যাই। গুরুতর প্রশ্ন কোহিনুর বাবুর, মন্ত্রিত্ব, পূর্ণমন্ত্রিত্ব, প্রতিমন্ত্রিত্বর ছাড়িয়েও তাদের প্রশ্ন যে 18 জন সাংসদ পাঠিয়েছে এ রাজ্য, বিজেপির টিকিটে জেতা 18 জন সাংসদ, তাদের মধ্যে থেকে 4 জন প্রতিমন্ত্রী, এর আগে 2 জন ছিলেন। কেন বারবার প্রতিমন্ত্রিত্বের প্রশ্ন, কেন পূর্ণমন্ত্রিত্ব নয়? তাহলে কি বাংলা থেকে জেতা সাংসদদেরকে বিশ্বাস করেন না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে? তারা ভালো মন্ত্রিত্ব করতে পারেন, ভালো মন্ত্রী হতে পারেন, বিশ্বাস নেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে? মণিকাঞ্চন বাবু, মায়ের থেকে মাসির দরদ যখন বেশি হয় না, তখন কে কি বলছে তার ঠিক থাকে না। কালকে মাননীয়া বলেছেন যে আমাদের দেবশ্রীদিকে সরিয়ে দেওয়া হলো, তিনি নাকি রাজবংশী। প্রথম প্রশ্ন, দেবশ্রীদিকে যখন মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল তখন কি আমাদের মাননীয়া তাকে অভিনন্দন জানিয়েছিলেন? নাম্বার 1। নাম্বার 2, দেবশ্রীদি কোনোভাবেই রাজবংশী না, ব্রাহ্মণ ঘরের মেয়ে। অর্থাৎ মায়ের থেকে মাসির দরদ হলে এবার যেটা, আমি এই কারণে এই কথাটা বললাম, আজকে যারা এই কথাগুলো তুলছে তারা একবার ভাবুন তো, যে প্রাক্তন কংগ্রেসের এমপি, অর্থাৎ আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও তো জীবনটা শুরু করেছিলেন এমওএস দিয়ে, যেটা আজকে নিষিদ্ধা পেয়েছেন। তো তাহলে সেদিন তিনি অচল পয়সা ছিলেন, আর আজকে ব্যাংক হয়ে গিয়েছেন। নাম্বার 3, কোন ভারতবর্ষে আপনার ডেটা নিন, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে বসেছে তারা তো ওই পড়াশোনা করে আসে না, ওই পিকে কি বলে দিল সেইগুলো বলতে হবে, সেইভাবেই থাকে। ভারতবর্ষের কোন ফার্স্ট টাইম এমপি, প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছেন, তাদের কাউকে ক্যাবিনেট মিনিস্টার দেওয়া হয়নি। 2-1 জনকে দেওয়া হয়েছে, তারা আগে ইতিমধ্যেই এমওএস ছিলেন, তারপরে তাকে ক্যাবিনেট দেওয়া হয়েছে। নাম্বার 1। অথবা এমএলএ নির্বাচিত হয়ে দীর্ঘদিন ছিলেন, কিছু কাজ করেছেন রাজ্যে, তারপরে তাকে ওখানে ক্যাবিনেট মিনিস্টার দেওয়া হয়েছে। অযথা বিতর্কের কোনো দরকার নেই। আর আমাদের প্রথম বছর মানে 2014 মোদী গভর্নমেন্টের যে প্রথম, তখন তো আমাদের 2 জন এমপি ছিল বাংলা থেকে, কিন্তু 2 জনকেই মিনিস্টার করা হয়েছিল। তখন তো ওনা বলেনি বাবা 2 জন মন্ত্রী, 2 জন এমপি, 2 জনকেই মিনিস্টার দেওয়া হয়েছে, তখন তো তিনি বলেনি। অর্থাৎ কোনোভাবে যে একটা বাঙালি সেন্টিমেন্টকে উস্কানি দিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার কাজটা তৃণমূল কংগ্রেস করছে, এই কাজটা তিনি করতে পারবেন না। আমাদের গর্বিত যে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমওএস এ আমাদের দেওয়া হয়েছে, আমাদের বাংলা থেকে একজন বাঙালিকে প্রথমবার। আগে ইন্দ্রজিৎ গুপ্ত মিনিস্টার ছিলেন, কিন্তু এমওএস দেওয়া হয়েছে আজকে এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে দেওয়া হয়েছে। মাইনরিটি বলতে আজকে তৃণমূল কংগ্রেস শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের বোঝায়, সেখানে যারা বাংলাকে ছিন্ন ভিন্ন করতে চায় তারা বাংলা বাঙালি বলে কি করে? বিভিন্ন পদে বাঙালিদের তুলে দেয়। এখানে বাঙালি বলে না, আমরা সর্বভারতীয় দল, আমরা সেই বাংলাকে ছিন্ন ভিন্ন করতে চায় ভারতীয় জনতা পার্টি, তাদের প্রতিনিধিত্ব করে বাংলা বাঙালির কথা বলছে। আমি রাজুবাবু আপনার কাছে আসবো, একটু পরে আসছি। আমি মণিকাঞ্চন বাবুর কথা সূত্র দিয়ে আমি আরেকবার কোহিনুর বাবুর কাছে যাব। কোহিনুর বাবু, মণিকাঞ্চন বাবু যেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তারও তো মন্ত্রিত্বের সূত্রপাত, অর্থাৎ ক্ষমতা ব্যবহার করা, ক্ষমতার দায়িত্ব ব্যবহার করা, তার সূত্রপাত সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে, ক্রীড়া এবং যুব কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন নরসিংহ রায় মন্ত্রিসভায়। তাহলে কি তিনিও সেদিনকে অচল পয়সা ছিলেন? একদম। আমি তো বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচিত হয়ে গেছিলেন, তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে, কিন্তু এখানে উনি ভুল করছেন। উনি বললেন না যে প্রথমবার এমপি হয়ে কে পূর্ণমন্ত্রী হয়েছে। বাবু এবং আলুওয়ালিয়া সাহেব আগে দার্জিলিং, এখন বর্তমানে বর্ধমান, দুর্গাপুর, 2বারের জেতা এমপি। তো বাবুল বাবু দ্বিতীয়বার জেতা, মানে ওনার লজিক অনুযায়ী, মণিকাঞ্চন পাল বাবুর লজিক অনুযায়ী বাবুল বাবুর তো পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া উচিত। সে নয় টালিগঞ্জে 50,000 ভোটে হেরে গেছে বলে দল থেকে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হয়েছে লজ্জায়, সেটা বড় কথা নয়, কিন্তু ওনার লজিক অনুযায়ী তো বাবুল বাবু 2বার নির্বাচিত হয়েছে, তো ওনাকে তো পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া উচিত। দেখুন, রিপ্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু বাংলা থেকে আরো নির্বাচিত প্রতিনিধিরা পূর্ণমন্ত্রী ছিলেন,
তখন কিন্তু সেটা বলা হয়নি। আজকে বাংলা থেকে কেন্দ্রীয় সরকার যে দলটাকে, স্বাভাবিক মাসির থেকে মায়ের থেকে মাসির দর বেশি এরকম ব্যাপার নয়, যে 18 জন সাংসদ গেছে তারা বিজেপির সাংসদ ঠিকই, কিন্তু তারা তাদের নির্বাচিত সাংসদ তাদের নির্বাচিত অঞ্চল থেকে, তারা বাংলার সাংসদ। তো একজন বাঙালি হয়ে, বাংলার মানুষ হয়ে একটা কেন্দ্রীয় সরকারের শাসক দল যাদের 18টা এমপি গিফট করেছে, তারা এক্সপেক্ট করে না যে একটা পূর্ণমন্ত্রী, একটা অন্তত পূর্ণমন্ত্রী বাংলা থেকে হবে। আমার তো ধারণা যে বাংলার যারা বিজেপি করে, আমি সম্পর্ক বাঙালি বলে হয়তো একটু বেশি বাড়িয়ে বলে দিতে পারতাম, কিন্তু সমগ্র যারা বিজেপি করে, বাংলার বিজেপি করে, এই মণিকাঞ্চন বাবুর মতো লোকেদের কেন্দ্রীয় বিজেপি একেবারে বিশ্বাস করে না, একেবারে ধাতব্যের মধ্যে আনে। আমি বিমান ঘোষ আমার সঙ্গে যোগ দিয়েছেন, বিজেপি নেতা, বিজেপি বিধায়ক পুরসুরার। বিমানবাবু স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার সঙ্গে নতুন আলোচনায় যোগ দিয়েছেন বিমানবাবু। বিমানবাবু, আপনার কাছে একটু আসি চট করে। বাংলার বিজেপি নেতাদেরকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা করেন না বা বিশ্বাস করেন না? ভরসা না বিশ্বাস, কোনটার অভাবে বারবার প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী না? আপনার কি মনে হয়? যাকে না দেখতে পারে তার চলন দেখা। তো বর্তমানে তৃণমূল কংগ্রেসের অবস্থা সেই রকম, যে কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা। আমাদের সবার গর্ব হওয়া উচিত যে কেন্দ্রের যে সরকার আছে, বিজেপি সরকার, বাংলা থেকে 4 জন প্রতিনিধি মন্ত্রিত্ব পেয়েছেন এই সরকারে। এর জন্য বাঙালি হিসাবে আমাদের সবার গর্ব করা উচিত। তার জায়গায় বিরোধী করতে হবে, বিরোধী দলগুলোই বিরোধিতা করবে, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। তাই এদের এই ট্র্যাডিশন বাঙালিদের পক্ষে খুব ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের আপামর বাঙালি দলমত নির্বিশেষে সবার গর্ব হওয়া উচিত যে মোদীজির মন্ত্রিসভায় 4 জন বাঙালি মন্ত্রী ওখানে জায়গা পেয়েছেন। এটাই সব থেকে বড় কথা। কে পূর্ণমন্ত্রী হলেন, কে প্রতিমন্ত্রী হলেন, সেটা বড় কথা নয়, এটা ওনাদের ভাবা উচিত। ওনাদের বিজেপি আর কেন্দ্রীয় সরকার দুটোকে যদি পার্টি এবং দলকে সরকারকে এক করে দেওয়া হয়, এই বিষয়গুলো দেখতে দৃষ্টিকটু লাগে, এটা আমরা মনে করি। আর আরেকটা কথা বলতে চাই, এই যে দলটাকে আমরা এই তৃণমূল কংগ্রেস ভেবেছে আমরা সর্বভারতীয় দল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে গেল, এই পশ্চিমবঙ্গ ছাড়া যাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কেন্দ্রীয় সরকারের বাংলা থেকে যে মন্ত্রী হয়েছে সেই জ্ঞানটুকু তাদের এই পর্যন্ত নেই যে এটা কত ভালো একটা বিষয় হয়েছে। এই বিষয়ে না নজর দিয়ে ওরা শুধুমাত্র পলিটিক্স করার জন্যই, বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্যই চেষ্টা করছে। বাংলার মানুষ সবাই জানে যে মোদীজি বাংলাকে গুরুত্ব দিয়ে, বাংলার মতো রাজ্যকে গুরুত্ব দিয়ে আজকে 4 জন মন্ত্রী বাংলা থেকে করেছেন। বাংলায় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি যেখানে রয়েছে সেখানে বাংলার একজন আসার পরও আচ্ছা, রাজুবাবু বলছেন, রাজুবাবু, আমি বিমানবাবু আমি আসবো আপনার কাছে। রাজুবাবু বলছেন, রাজু ঘোষ। রাজুবাবু বলুন তো আপনি কি বলতে চাইছেন? আপনি হাত তুলছেন কিছু, তারপর কোহিনুর বাবুর কাছে যাবো আরেকবার। রাজুবাবু প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাইছি আপনাদের আজকে যে 4 জন মন্ত্রী করেছে ভারতীয় জনতা পার্টি, তার মধ্যে একজনের নাম হলো নিশীথ পরামানিক। এই নিশীথ পরামানিকের যার নিজের ঠিক নেই, কোথাও 2019-এর লোকসভায় তিনি বলছেন আমি মাধ্যমিক পাস, আবার কোথাও গিয়ে বলছে আমি BCA পাস। অর্থাৎ এক জায়গায় এক রকম তথ্য দিচ্ছে, যার নিজের কোনো শিক্ষাগত যোগ্যতায় কোনো সঠিক প্রমাণপত্র নেই, তেমন একজন লোককে সেখানে কেন্দ্রের মন্ত্রিত্ব জায়গায় নিয়ে গেল। দ্বিতীয় কথা হলো বাংলার, এই যে বাংলার যে লোকটা, সেই লোকটা বাংলাকে ভাগ করার চক্রান্ত এবং বাংলাকে ছিন্ন ভিন্ন করার একটা পরিকল্পনা চক্রান্ত করছে। তাকেই যখন এই আওয়াজটা তুললো যে বাংলাকে ভাগ করতে হবে, সেই সময়তেই এই ভারতীয় জনতা পার্টি তাকে মন্ত্রী করলো। অর্থাৎ যারা বাংলাকে ভাগ করতে চায়, বাংলার সর্বনাশ করতে চায়, এই কেন্দ্রীয় দল, এই কেন্দ্রের মন্ত্রিত্ব তাদেরকে দিতে হয়। কেন্দ্রীয় মন্ত্রিত্ব হয়ে তারা ক্ষমতায় আরো বেশি আসে এবং তারা বাংলাকে সর্বনাশ করার জন্য একটা চক্রান্ত করতে পারে। তৃতীয়, শান্তনু ঠাকুর যে মতুয়াদের কথা বললেন, মতুয়াদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে, মিথ্যা ভরসা দিয়ে, মতুয়াদেরকে নাগরিকত্বের যে টোপ দেখিয়ে আজকে মন্ত্রী পর্যন্ত হলো। আজকে মতুয়ারা যাকে অন্ধবিশ্বাস বিশ্বাস করে, ভরসা করে ভোট দিয়েছিল, সেই মতুয়াদের সর্বনাশ করে এই লোকটা নিজের কার্যসিদ্ধির জন্য নিজে মন্ত্রিত্ব হয়েছে। এই 3 জন 4 জন যে ব্যক্তি রয়েছে, এরা শুধু বাংলা বাঙালির শত্রু। একটু আগে মণিকাঞ্চন দা যে বলছিলেন কথাগুলো, যে বাংলা বাঙালি, অন্তত বাংলা বাঙালি এই ভারতীয় জনতা পার্টির মুখে মানায় না। একটু করে রাজুবাবু সবাইকে বলার সুযোগ দিতে হবে। রাজুবাবু একটু করে সবাইকে বলার সুযোগ দিতে হবে। কোহিনুর বাবু হাত তুলছিলেন, আমি একবার কোহিনুর বাবুর কাছে যাই, তারপর আমি নির্মল বাবুর কাছে আসবো মাপকাঠিটা জানবার জন্য। কোহিনুর বাবু প্লিজ সংক্ষেপে। এখানে দুটো জিনিস। নিশীথবাবু যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন নিশীথবাবুর বিরুদ্ধে CBI অভিযোগ করেছিল
যে নিশীথ বাবু নারী ট্রাফিকিং মানে ফিমেল ট্রাফিকিং ইত্যাদি ইত্যাদির সঙ্গে জড়িত। 2, নিশীথ প্রামাণিক ওখানে আর্মস স্মাগলিং এর সঙ্গে জড়িত সিবিআই অভিযোগ করে। আজকে তাৎপর্যপূর্ণভাবে দেখুন, নিশীথ প্রামাণিক সে সিবিআই দপ্তরেরই মন্ত্রী। জন বার্লা, যিনি বাংলাকে ভাগ করার কথা বলেছিলেন, যেটা প্রোভাইডেড বেঙ্গল বিজেপির স্ট্যান্ড নয়, তিনি রাজ্য সভাপতি বলেছেন এটা বেঙ্গল বিজেপির স্ট্যান্ড নয়। আমার প্রশ্নটা মণিকাঞ্চন বাবুর কাছে এখানে, যে বেঙ্গল বিজেপি যেখানে দাঁড়িয়ে বলছেন যে তার এমপি স্ট্যান্ডটা দলের স্ট্যান্ড নয়, সেই বেঙ্গল বিজেপিকে বাইপাস করে কি করে কেন্দ্রীয় বিজেপি, যে বেঙ্গল বিজেপি স্ট্যান্ডকে সঙ্গে মানে না, তাকে মন্ত্রী করছে? তাহলে তো তারা বেঙ্গল বিজেপিরও বিরোধী। আজকে তো জন বার্লা একদিনের জন্য এসে বলেনি যে না, সেদিন যে আমার স্ট্যান্ডটা ছিল বাংলা ভাগ করা স্ট্যান্ড, ওটা ভুল ছিল। বেঙ্গল বিজেপির যে স্ট্যান্ড, এক বাংলা থাকা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাই থাকবে। এটা তো উনি আজ পর্যন্ত স্বীকার করেননি। আজকে উনি মিডিয়ার সামনে বলেছেন আমি যা স্ট্যান্ড ছিলাম তাই আছি। তাহলে কি দাঁড়াচ্ছে? মণিকাঞ্চন বাবুর বাংলা বিজেপিকে মানে কিছুতেই বিশ্বাস করে না, পাত্তাই দেয় না, সিরিয়াসলি নেয়। বেশ বেশ, অর্থাৎ বিজেপির এই কেন্দ্রীয় নেতৃত্বের এই স্বীকৃতি কোথাও বাংলা ভাগের স্বীকৃতি কিনা, বাংলা ভাগের ইচ্ছে প্রকাশের স্বীকৃতি কিনা, এবং রাজ্য নেতৃত্বকে বাইপাস কিনা। আমি আসবো এই প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে একটু নির্মলাবাবুর কাছে যাই। বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে। নির্মলবাবু, আমার একটা সোজা সাপটা প্রশ্ন ছিল, আমার এই 3 অগ্নিবাণের মধ্যে একটা ছিল যে দায়িত্ব পাওয়া হয় বা যে দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্ব পান একজন মন্ত্রী হিসেবে, তিনি প্রতিমন্ত্রী হন বা পূর্ণমন্ত্রী হন, সেটাকে অচল না সচল তিনি, তার মাপকাঠিটা কি? এই পূর্ণমন্ত্রিত্ব বা প্রতিমন্ত্রিত্ব, নাকি অন্য কোনো মাপকাঠি আছে? সাংবিধানিক বিচারে কি মনে হয়? দেখুন, কুণাল আমার কলিগ ছিল, আমি যখন আনন্দবাজারে ছিলাম ও তখন প্রতিদিনের কাজ করত। সুতরাং কুণালকে আমি প্রত্যক্ষভাবে কোনো কিছুতে চ্যালেঞ্জ করব না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সাংবাদিকরা সবসময় একটা জিনিস আমরা জেনে এসেছি, সেটা হচ্ছে যে প্রতিমন্ত্রী কিংবা মিনিস্টার অফ স্টেট যারা হয় তাদের কখনো ফাইল পাঠানো হয় না, তারা অচল পয়সা। আমরা লিখতাম অচল পয়সায়, কিন্তু ওটা লেখা যেত না, বলতাম অচল পয়সা। দূর ওটার কোনো দাম নেই, ওই পদের কোনো দাম নেই। সবসময় তাই হচ্ছে। কুণাল তার স্বাভাবিক যে সে তো সাংবাদিক সত্তা তার ছিল, সেই সাংবাদিক সত্তারই রিফ্লেকশন এটা। তাই জন্য আমি কুণালকে সরাসরি এই নিয়ে কোনো রকম মন্তব্যও করছি না, তার বিরোধিতাও করছি না। সেটা একেবারে পুরো এটা জার্নালিস্টদের যেরকম বক্তব্য, ঠিক সেই বক্তব্যই রেখে। এবার তথ্যে যদি আসি, তাহলে আমার যেটা মনে হয়েছে যে উত্তরবঙ্গ থেকে 2 জনকে নেওয়া হয়েছে, জন বার্লা, নিশীথ, ঠিক আছে। রাঢ়বঙ্গ থেকে নেওয়া হয়েছে সুভাষকে, আর দক্ষিণবঙ্গ থেকে নেওয়া হয়েছে আপনার শান্তনু। হ্যাঁ, এই 4 জনকে নেওয়া হয়েছে। এবার আপনি যদি দেখেন নরেন্দ্র মোদী তার ক্যাবিনেট যে সম্প্রসারণ করেছেন, এই যে মিনিস্টার অফ স্টেট যেগুলো দেওয়া হয়, আমরা দেখে এসেছি সাংবাদিক হিসেবেও, সেটা হচ্ছে যে সবসময় একটা রিওয়ার্ড হিসেবে, মানে একটা উপহার, একটা কাজের স্বীকৃতি হিসেবে সবসময় দেওয়া হয়। 1991 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরসিংহ রাও প্রতিমন্ত্রী করেছিলেন এবং তার কাজের স্বীকৃতি ছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী ক্যাবিনেটে একবার রেল মিনিস্টার, একবার কোল মিনিস্টার। ইউপিএ সেকেন্ড গভর্নমেন্টে তখন মমতা ব্যানার্জি নিজে ক্যাবিনেটে যান, পরে দীনেশ আসে ওনার জায়গায়, মমতা ব্যানার্জি এখানে চলে আসার ফলে। কিন্তু 7 জন এমওএস করেছিলেন, ফুল ক্যাবিনেট কেউ ছিল, ঠিক আছে। এবার নরেন্দ্র মোদী যেটা করেছেন, আপনি যদি একটু চোখ রাখেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে মানে রুরাল বেঙ্গল থেকে প্রায় বিজেপিকে মুছে দিয়েছে, ঠিক আছে, তৃণমূল। এবারে আরবান বেঙ্গলে কিছু সিট পেয়েছে, অন্য জায়গায় কিছু সিট পেয়েছে, এইভাবে জিনিসটা ভাগ হয়েছে। কুচবিহারে 9টা সিটের মধ্যে 6টা সিট বিজেপি এনেছে, বাঁকুড়ার 12টার মধ্যে 8টা এসেছে, আলিপুরদুয়ারে 5টার মধ্যে 4টে এসেছে, আর উত্তর 24 পরগনায় 33টার মধ্যে মাত্র 4টে পেয়েছে। কিন্তু শান্তনুকে করা হলো কেন? তার কারণ ওই একটা কমিউনিটি, মতুয়া কমিউনিটির প্রতি একটা রিওয়ার্ড হিসেবে যে যতগুলো পাওয়া গেছে, এইটা একটা লং টার্মে করা হয়েছে বলে আমার ধারণা। আর দেবশ্রী এবং বাবুল দুজনেই সরাসরি বরখাস্ত হয়েছে, কারণ দুজনে
টোটালি ফেল করেছে। দিনাজপুরে 15টা সিট, মাত্র 5টা পেয়েছে বিজেপি, আর গোটা বর্ধমানে 25টার মধ্যে 4টে পেয়েছে। বাবুল তো নিজে এখানে হেরে গেছে 50,000-এর কাছাকাছি সিট। সুতরাং বাবুল এবং দেবশ্রী যে সাংবাদিকদের ভাষায় আমরা যাকে বলে কাঁচি হয়ে যাওয়া, সে কাঁচি হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এবং এরা যেভাবে সিটগুলো এনেছে, কুচবিহার, বাঁকুড়া, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা বাদ দিলে বাকি 3টেতেই কিন্তু বিজেপি বেশ ভালো ফল করেছে। এবং তার রিওয়ার্ড হিসেবেই এই নিশীথকে, সুভাষকে আর জনকে আনা হচ্ছে বলে আমার ধারণা। মানে এটা কিন্তু তাহলে নির্মলবাবু আপনার কাছে আমার ওয়ান লাইনার কোয়েশ্চেন আছে, আপনি যা বললেন এতক্ষণ তার পরিপ্রেক্ষিতে, তাহলে এই যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স নরেন্দ্র মোদী বলেন এবং সেই উদ্দেশ্যেই এবারও মন্ত্রিসভা সম্প্রসারিত হলো, সেই মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্সের পার্ট হলেন এই 4 প্রতিমন্ত্রী, নাকি বিজেপির যে রাজনৈতিক লক্ষ্য পশ্চিমবঙ্গে তার পার্ট হলেন? দেখুন, আমি আপনাকে একটা সহজ উত্তর দিয়ে দিই। আমি যখন দিল্লিতে এবং NDA 2 গভর্নমেন্ট পরবর্তী সময়, এখন তৃণমূলের সাংসদ, খুব নামকরা সাংসদ তিনি, তাকে সব সময় শোনা যায় তিনি আমাদের থেকে অনেক সিনিয়র, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সাংবাদিকতা, রাজনৈতিক সাংবাদিকতা হাতে ধরে শিখিয়েছেন। তিনি একবার আমায় দুঃখ করে বলেছিলেন যে নির্মল্য, আমার কাছে কোনো ফাইল আসে না। উনি তখন UPA 2 গভর্নমেন্টে মিনিস্টার অফ স্টেট ছিলেন। আজকে কিন্তু তিনি তৃণমূলের খুব একটা বড় জায়গায় আছেন, আমি তার নাম বলছি না। আমাদের কাছে সেইটাই আমরা সমানে বলতাম, এই অচল পয়সা অচল পয়সা অচল পয়সা। তাহলে ফুল ক্যাবিনেটে, যেটা গোটা ক্যাবিনেটটা 81 জনের হওয়ার, 81 মেম্বার ক্যাবিনেট হওয়ার কথা, এখনো কিছু বাকি আছে। নরেন্দ্র মোদী সবটা ফিল আপ করেননি। সত্যি বোধহয় 7 জন না 8 জন বাকি, আমার ঠিক মনে পড়ছে না, 73 বোধহয় না 76 কতজন হয়েছে, তা সেই সংখ্যাটা এক্স্যাক্টলি মনে নেই হয়তো। কিন্তু একটা ঘটনা কুণাল যেটা বলেছে, সাংবাদিকদের ভাষায় ওরা কিন্তু অচল পয়সাই, এবং এটা একটা উপহার, রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। আমি তো আপনাকে বলে দিলাম, এই 9 আর 12, 21, 5 এ 26, এই 60খানা সিটের মধ্যে বিজেপি 6 14, 18 আছে 22টা, প্রায় 1/3 সিট এনেছে। এবং সেই মতো ভাগ করেই আমার ধারণা নরেন্দ্র মোদী, সুভাষ, নিশীথ, জন এবং শান্তনু কিন্তু এদের সঙ্গে পড়ে না। শান্তনু এটা একেবারে কমিউনিটির ব্যাপার, এটা একটা লং টার্ম পলিসি হতে পারে, আমার এইটা ধারণা। আর দেবশ্রী বাবুল বাদ হয়ে যাওয়াটা খুব যুক্তিযুক্ত, ঠিক বলেছেন। আমি আপনার কথা সূত্র ধরে সৈকত গিরির কাছে যাই। সৈকত বাবু, নির্মল্য মুখোপাধ্যায়ের মতো বর্ষিয়ান সাংবাদিকরা নির্মল্যবাবুর কথায়, তিনি কুণালবাবুর কথার সরাসরি বিরোধিতা করছেন না, যেহেতু তিনি সাংবাদিকের ভাষার এক্সপ্রেশন করে ফেলেছেন রাজনৈতিক হয়েও। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে এ রাজ্যের একজন বিরোধী দলের কর্মী হয়ে বা নেতা হয়ে আপনার কি মনে হয়, রাজনৈতিক অভীষ্ট পূরণ নিশ্চয়ই বিজেপির হবে, কিন্তু গভর্নেন্সের জায়গা থেকে রাজ্যের কিছু প্রাপ্য হবে কি যদি ফাইলই না যায় 4 মন্ত্রীর কাছে? দেখুন, প্রতিমন্ত্রী আর পূর্ণমন্ত্রী দুটো বিষয়ে যাই হোক না কেন, আলটিমেট আমাদের মনে হয়েছে যে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে এই রাজ্যের বুকে তৃণমূল থেকে যারা বিজেপিতে যোগদান করেছে তাদেরকে ধরে রাখতে হবে, তাদের গাড়িতে নীলবাতি লালবাতি লাগাতে হবে, তার জন্য তাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার সন্তুষ্টকরণ করা। এখন প্রতিমন্ত্রী হোক পূর্ণমন্ত্রী হোক, এ রাজ্যেও প্রতিমন্ত্রী আছে। তৃণমূলের মুখপত্র যে বক্তব্য রেখেছেন তাতে এ রাজ্যে যে জেলার ক্ষেত্রে তার প্রতিমন্ত্রী আছে, পূর্ণমন্ত্রী নেই, একই কথা সেক্ষেত্রে প্রযোজ্য হওয়া স্বাভাবিক। আমরা বলছি এই দল বদলুতে নীলবাতি লালবাতি দেওয়ার প্রবণতার বিরুদ্ধে আমরা সবাই, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তৃণমূল থেকে বিজেপি হলো, জিতে গেল, বিজেপি মন্ত্রী করলো, যদি মন্ত্রী না করে সে তৃণমূলে চলে যাবে। কালকে হঠাৎ করে দেখলাম হোয়াটসঅ্যাপে যুব মোর্চা সভাপতি পদত্যাগ করছেন, আবার 2-3 ঘন্টা পর আবার ব্যাক করছেন। এই রাজ্যের মাটিতেও আপনি যদি দেখেন, বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাকে পদ দেওয়ার একটা প্রবণতা। জনগণের ভোট, সেই ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো সাংবিধানিক জায়গা থেকে অন্যায় নয় হয়তো, কিন্তু নীতিগত জায়গা থেকে এ তো অন্যায়, মানুষের সঙ্গে বেইমানি করা। যে প্রতীকে মানুষ ভোট দিল তাদের দলবদলুরা পরবর্তীকালে একের পর এক নীলবাতি লালবাতি গাড়ি চড়ছে। কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,
তিনি পদত্যাগ করে বিজেপিতে জিতেছেন, ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতি করেছেন, তাকে সন্তুষ্ট করতে হবে, তাই তাকে বিজেপিতে পূর্ণমন্ত্রী করা হলো। আমি এই রদবদলটাকে আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই, এই রদবদলটা দল বদলুদের একটা ওই হাতি পোষার মতন একটা ব্যাপার, এক, আর দুই হচ্ছে ওই বন্দুক কাঁধে রাখার মতন বিষয়। স্বাস্থ্যমন্ত্রী কোভিডের বিরুদ্ধে লড়তে পারেননি, তাই সরিয়ে দিলাম। শিক্ষামন্ত্রী এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে তলানিতে পেরেছেন, তাই বদলে দিলাম। আসলে দুই সরকার, এ রাজ্যের সরকার, কেন্দ্র সরকার, দুটো সরকারে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এরা আইওয়াশ করছে মাত্র। আমরা বলছি প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, প্রধানমন্ত্রীর যদি বদল হয়, তবেই এদেশের বিকাশ সম্ভব। এই রাজ্যের মাটিতে তৃণমূল প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যদি যেহেতু আলোচ্য নয়, সৈকতবাবু, আমার ধারণা, আমি আপনি বলতেই পারেন প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করতেই পারেন, সেই অধিকার, রাজনৈতিক অধিকার অবশ্যই আপনার আছে, কিন্তু আপাতত আমি এখানে থামছি, যেহেতু প্রধানমন্ত্রীর পদত্যাগ আলোচ্য নয়, আপনার বক্তব্য শেষ হয়েছে, আমার একটা বিরতিতে যাওয়ারও সময় হয়েছে। শুধু একটু লাইটার নোটে এটা বলবো সৈকতবাবু আপনাকে, আমার ধারণা আমার অন্য অতিথিরা আমাকে ভুল বুঝবেন না, নিতান্ত নীলবাতির জন্য বোধহয় নয় এতটা, তার কারণ নীলবাতি আজকাল দেবাঞ্জনরা এমনি কিনে নিয়ে মাথার উপর লাগিয়ে ঘুরে বেড়ান। আমার একটা বিরতিতে যাওয়ার সময় আছে, বিরতির পর অবশ্যই ফিরে আসবো এই সিরিয়াস ডিবেটে, যেখানে আমরা আলোচনা করছি সত্যিই কি রাজ্য থেকে যার চারজন প্রতিমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিতান্ত অচল পয়সা না। কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রিত্ব কখনো সারপ্রাইজ হতে পারে না নিশ্চিতভাবে, তার কারণ আমরা জানি ঠিক কিভাবে গোটা বিষয়টি সম্পন্ন হয়, পিএমও থেকে ফোন আসে ইত্যাদি, কিন্তু তবুও ৩৫ বছর বয়সে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যেদিন 2019 সালে প্রথম নিজের মনোনয়নটা পূরণ করেছিলেন লোকসভা নির্বাচনের দিন, ভাবতে পেরেছিলেন কি? নিশ্চিতভাবে আমরা জানি না, এই প্রশ্নের উত্তর নিশীথ প্রামাণিকই দিতে পারবেন, তবে যে প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন আজকে তার দিকে চোখ রাখবো। দায়িত্ব বুঝে নেওয়ার পর কি করবেন তিনি, কি তার লক্ষ্য, কি বলেছেন নিশীথ প্রামাণিক, একবার শুনে নিয়ে আসুন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তার মন্ত্রিসভায় স্থান পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, ধন্য মনে করছি, এবং সেই সঙ্গে সঙ্গে অমিত শাহজির মতন একজন অভিভাবকের সঙ্গে কাজ করবার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আগামী দিনে মাননীয় নরেন্দ্র মোদীজির কর্মযজ্ঞে সামিল হয়ে একেবারে নিজের সর্বশক্তি দিয়ে ভারতবর্ষের উন্নয়নের জন্য প্রত্যেকটি মানুষের সমস্যার কথা শুনে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব, এবং সেই সঙ্গে সঙ্গে যাতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করে, তার জন্য যা যা করণীয় একজন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে সেই চেষ্টা আমি করব। নিশীথ প্রামাণিকের এই চেষ্টা তাকে নিতান্তই একটি রাজনৈতিক অভীষ্ট পূরণের জন্য, নাকি সত্যি প্রশাসনিকভাবে দাগ কাটতে পারেন, দাগ কাটতে পারবেন এ রাজ্য থেকে নির্বাচিত প্রতিমন্ত্রীরা, প্রথমে নির্বাচিত এবং তারপরে গতকাল যারা শপথ নিয়েছেন? আমি এক এক করে প্রত্যেক অতিথির কাছেই আসবো, কিন্তু যেহেতু দ্বিতীয় ভাগে সময় কম থাকে, প্রত্যেকেই 1 মিনিট করে সময় দেবো, 6 জনের জন্য প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময় বরাদ্দ। আমি শুরু করছি কোহিনুর বাবু আপনাকে দিয়ে। কোহিনুর বাবু 1 মিনিটে প্লিজ। দেখুন, আমি প্রামাণিকের বিষয় বলি, আমার কত ব্যক্তিগত আক্রমণ করার অভিপ্রায় নয়। প্রামাণিক তৃণমূল কংগ্রেসের ছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল বিজেপি, এবং আজকেও নিশীথ প্রামাণিকের নামে প্রচুর ক্রিমিনাল কেস পেন্ডিং আছে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করেছিল সিবিআই, মহিলা ট্রাফিকিং এবং নারী পাচার থেকে শুরু করে আর্ম স্মাগলিং থেকে শুরু করে সিবিআই অভিযোগ করেছিল যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। আজকে তিনি হয়ে গেলেন প্রতিমন্ত্রী সিবিআই দপ্তরে, মানে হোম ডিপার্টমেন্টেরই তিনি প্রতিমন্ত্রী হয়ে গেলেন। তো স্বাভাবিকভাবে এটা একটা বিষয়, যে বিষয়টা ভীষণ চোখে লাগে। আবার আপনি ফলো করে দেখুন, যে ভদ্রলোক বলেছেন বাংলা ভাগ করে দিতে হবে, তাকে মন্ত্রী করা হলো। তো স্বাভাবিকভাবেই এই মন্ত্রী পদ একটা হচ্ছে উত্তর দিতে হবে যে আগের যে 7 বছর মন্ত্রী ছিলেন এবং 2 বছর মন্ত্রী ছিলেন, তাদের মার্কশিটটা প্লেস করতে হবে বাংলার মানুষের কাছে, যে তারা এক্স্যাক্টলি কি কাজ করেছিলেন। একজন 2 বছর, একজন 7 বছর বাংলা থেকে মন্ত্রী হয়ে তার দপ্তর হয়ে বাংলার মন্ত্রী হিসেবে কি কাজ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী করছিলেন, তিনি বাংলার রেলের জন্য, বাংলার জন্য রেল হিসেবে কি উপহার। সময় শেষ কোহিনুর বাবু। আমি আপনার প্রশ্নের মর্মার্থ আশা করি বুঝতে পেরেছি, অতিথিরা বুঝতে পেরেছেন, তার পরিপ্রেক্ষিতে উত্তর নেওয়ার চেষ্টা করবো। আমি বিমান ঘোষের কাছে আসছি, পুরসুরার বিধায়ক বিমানবাবু। বিমানবাবু, ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকে আপনি কিন্তু একেবারে যেজন আছেন মাঝখানে, ওদিকে উত্তরবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গ, আপনি প্রায় মধ্যবঙ্গের প্রতিনিধি। আপনার কাছে জানতে চাইবো, সত্যি কি আপনার মনে হয় যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে
যে যারা বাংলাকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে চাইছেন, এটা অনেকটা তাদেরকে স্বীকৃতি, মন্ত্রিসভার এই সম্প্রসারণে তাদেরকে জায়গা দেওয়া। 1 মিনিটে প্লিজ। হ্যাঁ, উনি যে কথাটা বললেন যে নিশীথ প্রামাণিকের এগেনস্টে কমপ্লেন আছে, হ্যান আছে, দেন আছে, পশ্চিমবঙ্গ সরকারের ম্যাক্সিমাম মন্ত্রীর এগেনস্টই অনেক অভিযোগ আছে। অনেকে জেলও কেটেছেন আগে, অনেকে মামলা চলছে। এই বিষয়গুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের কেউ মুখ না খুললেই ভালো, কারণ আয়নায় নিজেদের মুখটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। এখন বিষয় হচ্ছে তৃণমূল থেকে আসা বিজেপিতে এসে মন্ত্রী হচ্ছে, বিষয়টা এটা নয়। আজকে যে 4 জন মন্ত্রী হয়েছে, নিশীথ প্রামাণিক ছাড়া বাকি সবাই ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে করে আসে, এটা ওনাকে স্মরণ করে দিতে চাই। বাকি একটা কথাই আমরা মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে গর্বের ব্যাপার, ভারত সরকারের 4 জন মন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারেনি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে 4 জন মন্ত্রী নির্বাচিত করেছেন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাতে চাই। বেশ, মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছেন বিমান ঘোষ। আমি জানতে চাইব সৈকত বাবু, আপনারও কি মনে হয় যে কোথাও অন্তত প্রশাসনিকভাবে কিছু দাগ কাটতে পারেন এরা? শিক্ষা আছে, জাহাজ বন্দরের মতো বিষয় রয়েছে, স্বরাষ্ট্রের মতো বিষয় রয়েছে, কেউ কোনো দাগ কাটতে পারবেন না? নিতান্ত ফাইল যায় না বলে কেউ কোনো ছাপ রাখতে পারবেন না? কি মনে হয়? 1 মিনিটে সৈকত বাবু। দেখুন, আমি একটা কথা 1 মিনিটে পরিষ্কার বাংলা ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। ব্যর্থ প্রধানমন্ত্রী। এ রাজ্যে যেমন মুখ্যমন্ত্রী আপার প্রাইমারি চাকরিতে দুর্নীতি করেছে, গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, বেকারত্ব আকাশ ছুঁই, গোটা দেশ জুড়ে মূল্য বৃদ্ধি বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। আর একটু আগে বিজেপির যিনি প্রতিনিধি বললেন, জন ভাল্লা, শান্তনু ঠাকুর, এরা তো প্রথম থেকে তৃণমূল করতো, তারপর বিজেপি। এখন তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি থেকে এরা তৃণমূল হবে, মন্ত্রী না হলে এইসব চলতে থাকবে। আপনি আমি 100 টাকার পেট্রোল কিনবো, 200 টাকার সর্ষের তেল কিনবো, মানুষের যন্ত্রণা কমবে না, প্রতিমন্ত্রী হোক আর পূর্ণমন্ত্রী হোক। আসল নীতির বদল দরকার। এই যে বেসরকারীকরণ, ঢালাও বেসরকারীকরণ, এই যে এক অংশের মানুষকে বড় বড় কর্পোরেট সংস্থাগুলোকে কোটি কোটি টাকার কর ছাড়, কৃষকের কৃষি ঋণ মুকুব না হওয়া, এই যে এতগুলো মানুষ বেকার, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা এই লকডাউনে কাজ হারাচ্ছে, তাদের বিকল্প কাজের সন্ধান না দেওয়া, এই যে ডাক্তার নার্সের রিক্রুটমেন্ট না হওয়া, গোটা দেশ জুড়ে একের পর এক সরকারি ক্ষেত্রগুলোতে যেখানে কাজ দেওয়া যেত, সেই রেলগুলোকে পরবর্তী অতিথির কাছে যেতে হবে। গৈনুবাবু হাত তুলছেন, আমি জানি না। গৈনুবাবু, সবাইকে সুযোগ দিই, তারপর সুযোগ থাকলে নিশ্চয়ই আপনার কাছে আসবো। প্রথমে সবাইকে একবার করে সুযোগ দিই। রাজুবাবুর কাছে যাবো। রাজুবাবু, তাহলে কি সত্যি সত্যি কোনো ছাপ রাখতে পারবেন না এই মন্ত্রীরা? না, এখানে দেখতে হবে হঠাৎ করে এই 4 জনকে কেন মন্ত্রী করা হলো, এটা ভাবার বিষয়। প্রথম কথা, মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, ঠিক তার পরের দিনে আমরা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সূত্রে আমরা জানতে পারলাম যে 8 জন মন্ত্রী, 8 জন এমপি যারা ভারতীয় জনতা পার্টিতে আছে, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য এই মুকুল রায়ের সাথে যোগাযোগ করছে। তার মধ্যে থেকে 3 জন, যে 4 জনকে মন্ত্রী করা হয়েছে তার মধ্যে 3 জন, সেই 3 জনকে ধরে রাখার জন্য মূলত, যে যদি এই মুকুল রায়ের হাত ধরে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে, তাহলে ভারতীয় জনতা পার্টি বাংলায় সর্বনাশ হতে চলেছে। সেই জায়গা থেকে বাঁচানোর জন্য, সেই জায়গা থেকে দলকে বাঁচানোর জন্য এই টোপটা মাত্র 3 বছরের জন্য, যাই হোক 3 বছর বা 2.5 বছর যেটাই আছে, টোপটা দেয়া হলো এই 4 জনকে দিয়ে বাংলার মানুষকে একটা বুঝিয়ে রাখার জন্য যে বাংলার জন্য কেন্দ্র ভাবছে। আমি রাজুবাবু, সময় শেষ, আমাকে পরবর্তী জনের কাছে যেতে হবে। তবে আপনার জন্য আমার একটাই বক্তব্য রাজুবাবু, আপনার যুক্তির পরিপ্রেক্ষিতে প্লিজ আপনারা তৃণমূলের তরফ থেকে, আপনার কাছে আমার অনুরোধ, আপনারা তৃণমূলের তরফ থেকে 8 নয় অন্তত 16 জন বিজেপির এমপিকে ভাগানোর চেষ্টা করুন। তাতে যদি আমরা পূর্ণমন্ত্রী পাই, 4 জন প্রতিমন্ত্রী পেয়েছি, 8 জনকে ভাগানোর চেষ্টা করেছে, মানে কোট আনকোট চেষ্টা করেছেন বলে আপনারা যদি 16 জনকে ভাগানোর চেষ্টা করেন, হয়তো একজন পূর্ণমন্ত্রী পেতে পারি। মণিকাঞ্চন বাবু প্লিজ 1 মিনিটে। প্রথম কথা, এত নীতিকতা হচ্ছে যে ব্যক্তিটি সিবিআই নয়, মমতা ব্যানার্জির সিআইডির আন্ডারে 3.5 বছর থানা থেকে থানা ঘুরেছেন এবং মমতা ব্যানার্জিকে অনর্গল গালমন্দ করে গেছেন, আজকে সেই দলের মুখ্য পাত্র, আর তার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। এই কথাটা দেখে এসে তৃণমূল কংগ্রেসের নেতারা যদি কথা বলে খুব ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, বলছেন যে ডিগ্রি নিয়ে কথা উঠলো। আচ্ছা, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি,
কেস হওয়ার পর আর ডক্টর কথাটা লেখেননি। আবার বলছি, নিজের দিকে তাকিয়ে কথা বলুন। নাম্বার 3, কর্মকুশলতা কর্মদক্ষতার উপরে বেস করে কিন্তু এই মন্ত্রী পদ দেওয়া হয়েছে। এখানে কে রক্তের কার সাথে কি সম্পর্ক, যেটা আমার পশ্চিমবাংলায় হয়েছে, তৃণমূলের সঙ্গে এক ফোঁটা রক্ত এক ফোঁটা ঘাম না জড়িয়ে আজকে সে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছে। তাদের কাছে আমরা নীতি কথা শুনবো না। 4 নম্বর, যেটা রাজু বললো যে 8 জন এমপি, ভাই দেখিয়ে দাও না, ক্ষমতা নেই তোমাদের একটা এমপি নিয়ে যাওয়ার, শুধুমাত্র ভুল বার্তা দিয়ে মানুষকে কনফিউজ করে দেওয়ার কাজটি করছো। সময় শেষ। মণিকাঞ্চন বাবু, কোহিনুর বাবু 30 সেকেন্ড প্লিজ। আমি সবাইকে 1 মিনিট করে দিয়েছি, আপনি আঙুল তুলেছেন, আমার ধারণা আপনি বোধহয় খুব জরুরি কিছু বলতে চান, প্লিজ 30 সেকেন্ডে কমপ্লিট করুন। আমি বামপন্থী যিনি প্রতিনিধি আছে তার কথা শুধু একটাই উত্তর দিই, তিনি অনেক বড় বড় কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই 2 মাস হয়েছে, তেল ডাহাফেল, তার থেকেও ডাহাফেল, মানে নেগেটিভ নম্বর পায়নি। একে তো সিপিএম ফেল, তারপর তার থেকেও নিচে সিপিআই। তার আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে বক্তব্য রাখার কোনো যৌক্তিকতা বা কোনো অধিকার, কোনো এখতিয়ার পর্যন্ত নেই। আর 2 নম্বর জিনিস, সেটা আমি একটু মনে করিয়ে দিতে চাই যে শুভেন্দু বাবু জবে থেকে বিরোধী দলনেতা হয়েছে, উনি কনভিন্স করার চেষ্টা করছেন গোটা দলকে। মণিকাঞ্চন বাবু টিভিতে কনভিন্স করার আগে সৌমিত্র খান, রাজীব ব্যানার্জির মতো লোককে বিজেপি কনভিন্স করুক, সেটাই বড় রকমের খোঁজা থাকলো, কিন্তু খোঁজার উত্তর দেওয়ার সুযোগ আমি এই মুহূর্তে দিতে পারছি না মণিকাঞ্চন বাবুকে। আমার যেহেতু ডিবেট শেষ করতে হবে, আমি শেষবারে চলে যাবো নির্মলা বাবুর কাছে। বর্ষিয়ান সাংবাদিক আমার সঙ্গে রয়েছে। নির্মলা বাবু, তাহলে শেষ পর্যন্ত ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, মডেল কি খাড়াইলো? না, আসলে আপনাকে বলছি যে সবাই সব কথা বলছেন, কিন্তু একটু যদি বিচার করে দেখেন তাহলে দেখবেন যে মিনিস্টার অফ স্টেট যারা আছে তারা সাধারণত খুব সাধারণভাবে তাদেরকে দিয়ে বোধ প্রিয় অপ্রিয় দুটো কাজই ফুল ক্যাবিনেট মিনিস্টার যারা সেই ডিপার্টমেন্টের সেটা করিয়ে নেন। ঠিক আছে, যখন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার হয়, যার জন্য কুণাল যেরকম অচল পয়সা বলেছে, আমরা ঠিক সেরকমভাবে সাংবাদিকরা এদেরকে আমরা বলে থাকি লিয়াজো অফিসার। মানে ব্যাপারটা হচ্ছে ফুল ক্যাবিনেট কোনো কিছু জানার আগে ইনি রিপোর্ট ব্যাক করেন। ধরুন আজকে উত্তরবঙ্গে কোনো বড় ঘটনা ঘটলো, তখন এই জন পার্লা কিংবা এই আপনার নিশীথ, এরা কিন্তু রিপোর্ট ব্যাক করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিংবা প্রথমে পার্লামেন্টে এরাই উত্তরটা দেবে, তারপরে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা হবে। কারণ সবসময় এটা হয় মিনিস্টার অফ স্টেটরা প্রথমে সব কিছুতে ইন্টারভিন করেন যে কোনো ব্যাপারে, সুতরাং তারা যে ডিসিশন ক্যারি আউট করেন এটা কখনোই হয় না, ফুল ক্যাবিনেটই ক্যারি আউট করেন, ওরা শুধু রিপোর্ট ব্যাক করেন। সমাজ একদম শেষ, আমাকে এখানে শেষ করতে হবে। তাতে এটুকু বুঝতে পারলাম নিতান্ত অচল তাহলে নন। সাংবাদিকরা যে ভাষাতেই ব্যাখ্যা করার চেষ্টা করুন না কেন, নিশ্চিতভাবে গুরুত্ব আছে, তবে সেই গুরুত্ব হয়তো প্রশাসনিকের থেকেও অনেক বেশি রাজনৈতিক গুরুত্ব। আর সেই গুরুত্ব কতটা বাড়াতে পারেন, সেই রাজনৈতিক গুরুত্ব বাড়ার জেরে বিজেপি রাজনৈতিক কতটা ফায়দা পেতে পারে এই রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচনের পর, সেদিকে নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে। অনির্বাণের অধিবারে আজকের বিতর্কে অংশগ্রহণ করবার জন্য নির্মাণ মুখোপাধ্যায়, কোহিনুর মজুমদার, মণিকাঞ্চন বাবু, রাজু বাবু এবং সৈকত বাবু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। অনির্বাণের অধিবারে ফিরে আসছে একটা ছোট বিরতির পর ব্রেকিং নিউজ সেগমেন্টে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং খবরগুলো নিয়ে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এক কথায় বললে বাংলার দাদার বাড়িতে বাংলার দিদি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তাঁর জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কিছুক্ষণ আগে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সৌরভের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আলাপচারিতা। ৪৫ মিনিট কাটিয়েছেন মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলের তোড়া তো ছিলই, এবং অবশ্যই জন্মদিনের দিন মহারাজের সঙ্গে নিশ্চয়ই কিছু স্পেশাল মোমেন্টসও ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। আমাদের প্রতিনিধি সুখেন্দু আজ সরাসরি ছিলেন আমাদের সঙ্গে শুরু থেকে একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালনের প্রত্যেকটি মোমেন্টস আমরা পেয়েছি সুখেন্দুর মাধ্যমে। সুখেন্দু, তোমার কাছে আসবো, কিন্তু শুধু জন্মদিন পালনের মোমেন্টসগুলো যা সকাল থেকে দেখেছি তা নয়, এই স্পেশাল মোমেন্টটা নিয়ে। এই তো কয়েক মাস আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ হসপিটালাইজড। গোটা বাংলার মানুষের চিন্তা শঙ্কা, শেষমেশ সুস্থ হয়ে বাড়ি ফেরা। সেদিনকে আমরা দেখেছিলাম নানা রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে ছুটে গিয়েছেন সবাই সৌরভকে দেখতে। কিন্তু জন্মদিনে বিধানসভা নির্বাচনের পর মহারাজের প্রথম জন্মদিনে তার বাড়িতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা কোথায়? সেদিন বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে আমরা খোঁজ নিতে দেখেছি।
আজকে কেউ উইশ করেছেন কি সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ির সূত্রে কি জানা যাচ্ছে? দেখো অনির্বাণ, যে কথাটা তুমি বললে একেবারেই ঠিক। আমরা যদি দেখি যে একটু পিছনের দিকে ফিরে তাকাই, যদি 7ই মার্চের ঘটনা দেখি, 7ই মার্চ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা। সেদিন একটা সকাল থেকেই একটা বলা যেতে পারে খবর ছড়িয়েছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই জনসভায় যেতে পারেন। এটা একেবারেই একদম শুরুর দিকের কথা বলছি, যখন 7ই মার্চের কথা বললাম। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে রাজনৈতিক সমীকরণের কথা তুমি বলছো বা যে বিষয়টা বলছো, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে কিন্তু জন্মদিনে এই প্রথমবার এলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেখানে এসে ঠিক ঘড়ির কাঁটায় 5টার সময় তিনি প্রবেশ করেন এবং 5:47 তিনি এখান থেকে সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে তিনি বেরোন। প্রায় 45 মিনিটের আলাপচারিতা, এবং সেই আলাপচারিতাতে সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফুলের বোকে এনেছিলেন, মিষ্টি এনেছেন এবং একই সঙ্গে কেকও এনেছেন। একই সঙ্গে দেখা গেছে, ছবিতে দেখা গিয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চা খাচ্ছেন এবং সৌরভের অনুরোধে তিনি মিষ্টিও খেয়েছেন বলে কিন্তু পারিবারিক সূত্রে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সুতরাং এবং যে কথাটা বললে তুমি, যে কোনো বিজেপির তরফ থেকে বা বিরোধী অন্য কোনো দলের রাজনৈতিক দলের তরফ থেকে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে কিনা, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজভবন থেকে রাজ্যপাল সশরীরে না এলেও কিন্তু তিনি উপহার এবং শুভেচ্ছা বার্তা কিন্তু সৌরভ গাঙ্গুলিকে পাঠিয়ে দিয়েছেন। সেই ছবিও আমরা দেখিয়েছি যে কিভাবে রাজভবন তরফ থেকে যে শুভেচ্ছা বার্তা কিন্তু সৌরভ গাঙ্গুলির কাছে এসে পৌঁছে। এবং সৌরভের সঙ্গে আজকে সেভাবে খুব বেশি কথা হয়নি, কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে দলমত নির্বিশেষে সৌরভকে প্রায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। কারণ সৌরভ মানে হচ্ছে যে যেটা বারবার বলা হয় যে কথাটা তুমি একদম শুরুতেই বললে যে দাদার বাড়িতে কার্যত বাংলার দিদি, অর্থাৎ দাদা এই শব্দটা বাংলার বা বাঙালির আবেগের সঙ্গে অভিধানে হয়তো স্থানান্তরিত হয়ে গেছে এমন একটা শব্দ। বাঙালির আবেগের সঙ্গে দাদা শব্দটা একেবারে হয়তো ওতপ্রোতভাবে গিয়ে। আপাতত তোমাকে ধন্যবাদ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দুর সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম এবং আপনাদেরকেও যা জানাতে পারি, সুখেন্দুর সঙ্গে কথা বলার পরিপ্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সূত্রে যা জানা যাচ্ছে, জন্মদিনে উইশ করার ক্ষেত্রে অন্তত ফার্স্ট উইশ, আমরা ছোট থেকে যেটা আমাদের মধ্যে একটা ভীষণ আবেগ কাজ করে, নিজের জন্মদিনে উইশ পাওয়া বা বন্ধুর জন্মদিনে উইশ করার ক্ষেত্রে ফার্স্ট উইশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেন। প্রথম উইশ করলেন, বাড়িতে গেলেন, কিছুক্ষণ পরে রাজভবন থেকেও শুভেচ্ছা বার্তা এসছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যে প্রবল জল্পনা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, অন্য রাজনৈতিক দলগুলির তরফ থেকে এখনো পর্যন্ত কেউ উইশ করেছেন বা বাড়িতে এসছেন এমন কোনো খবর নেই। ব্রেকিং নিউজ সেগমেন্টে অনির্বাণের অগ্নিবাণ একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো আরও একটা বড় খবর নিয়ে আপনাদের জন্য। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। সে অর্থে দেখতে গেলে নিরীহ ব্যাপার, একটা হোয়াটসঅ্যাপ ডিপি, কিন্তু সেটাকে কেন্দ্র করে আবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন সৌমিত্র খাঁ। গতকালই একবার ইস্তফা দিয়েছিলেন যুব মোর্চার সভাপতির পদ থেকে, তারপর সেই ইস্তফা প্রত্যাহার করেছেন, জানিয়েছেন সেটা VL সন্তোষের অনুরোধে। আজকে নিজের হোয়াটসঅ্যাপ ডিপিতে এই ছবিটি রেখেছেন সৌমিত্র খাঁ, যে ছবিতে তিনি নিজেই আসলে নেই। কে আছেন ছবিতে? আছেন দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি, আর রয়েছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। কি বোঝাতে চাইছেন সৌমিত্র খাঁ এই ডিপিতে এই ছবিখানিকে রেখে? নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি ভাস্কর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ভাস্কর, সৌমিত্র খাঁ মানেই কি এখন প্রত্যেকদিন নতুন বিতর্ক? একেবারে অনির্বাণ, দেখো সৌমিত্র খাঁ মানেই কিন্তু এখন প্রতিদিন নতুন করে বিতর্ক, প্রতিদিন নতুন করে রাজনৈতিক সমীকরণ খোঁজার চেষ্টা। কারণ কিছুক্ষণ আগে সৌমিত্র খাঁ বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি, তিনি তার হোয়াটসঅ্যাপ ডিপি চেঞ্জ করেছেন এবং যে ডিপি রাখা হয়েছে, যে ছবিকে তার হোয়াটসঅ্যাপে ডিপি হিসাবে রাখা হয়েছিল, সেই ছবিতে কিন্তু কুণাল ঘোষের সঙ্গে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গিয়ে এই ছবিটি তোলা হয়েছিল, সেই ছবিটিকে ডিপি করেছিলেন সৌমিত্র খাঁ। পরবর্তী ক্ষেত্রে রিপাবলিক বাংলাতে সেই ছবি, সেই তথ্য এসে পৌঁছানোর পরেই তড়িঘড়ি ডিপি বদল করে আবার নিজের ছবিটাই কিন্তু দিয়েছেন। তবে এই যে সার্বিক ঘটনা, তাতে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। সৌমিত্র খাঁ তিনি যে ফেসবুক লাইভ করেছিলেন গতকালকে, সেখানে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন। তোমাকে এখানে একটু থামাচ্ছি ভাস্কর, তোমাকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজকে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কি বললেন আসুন একবার শুনে নি। যুব নেতা তো এ ধরনের অর্বাচীন কাজকর্ম করাটা খুব স্বাভাবিক। বিজেপিতে এসছেন, বুঝতে সময় লাগছে, বুঝে যাবেন।
তো প্রথম ছোটদের দোষ মাফ করে দিই আমরা। তো সেই তার বয়সের সঙ্গে যদি ম্যাচুরিটি না আসে, তার জন্য পার্টিতে ব্যবস্থা আছে, সব ব্যবস্থা হবে, পাগলামির একটা সীমা থাকে, সেটা ঠিক হওয়া উচিত। ভাস্করের কাছে আরেকবার চলে যাব। যুব নেতা প্রথম মাফ করে দেওয়া হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এখনো বিজেপি দেখছে, কিন্তু দিলীপ বাবুর কথায় কোথাও একটা হুঁশিয়ারিও রইল যে সব ব্যবস্থাই আছে, না বুঝলে পাগলামি আর কতক্ষণ সহ্য করা যায়। সৌমিত্র খাঁকে ইতিমধ্যে যথেষ্ট বিরক্ত করে ফেলেছেন বিজেপি নেতৃত্বকে। একেবারেই অনির্বাণ, সৌমিত্র খাঁর নানান আচরণে কিন্তু ক্ষুব্ধ রাজ্য বিজেপি, এবং বিজেপি সূত্রে যেটা খবর, খুব দ্রুততার সঙ্গে সৌমিত্র খাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে রাজ্য বিজেপি। এবং একই সঙ্গে যুব মোর্চার রাজ্য কমিটির যে বৈঠক আজকে ছিল, সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ। সেই বৈঠকে যেটা সূত্রের খবর, সৌমিত্র খাঁর দলের অবস্থান নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে যুব মোর্চার অন্যান্য সদস্যরা। তারা বিজেপির কাছে জানতে চেয়েছেন যে সৌমিত্র খাঁর অবস্থানটা ঠিক আসলে কি। ধন্যবাদ ভাস্কর, অর্থাৎ এটা বুঝতে পারলাম ভাস্করের সঙ্গে কথা বলে, আগামী দিনে সৌমিত্র খাঁ থেকে নজর সরানো যাবে না, অন্তত বিজেপি নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেন কিনা, শাস্তিমূলক ব্যবস্থা নেন কিনা, তার দিকে আমাদের নজর থাকবে। অনির্বাণের অগ্নিমান এখানে শেষ করছি, এরপর আপনাদের সঙ্গে থাকছে সোজা সুজিত সরকার।